কারোর জন্মদিন লীরা এখানে উদযাপন করা হচ্ছে, কি সুন্দর। সে খুব প্রসন্ন মনে প্রশংসা করছিল। লীরা হেসে বলল, এক পাগলের প্রিয় মানুষের জন্মদিন। হ্যাপি বার্থডে মৌনতা। মৌনতা চমকালো, ভরকালো। সে অবাক পানে ঘাড় ঘুরিয়ে তাকালো লীরার দিকে। সৃষ্টিকর্তা তাকে এতটা বিলাসী আরামদায়ক জীবন দেয়নি যে সে ঘটা করে নিজের জন্মদিন মনে রাখবে আর কেউ তার বার্থডের আয়োজন করবে। বিয়ের পরে তো সেটা আরও বিলাসিতা ছিল। ইমরোজ কখনো জানতই না তার জন্মদিন কবে। কেউ বললেও অনাদরে উপেক্ষা করত। সে অস্ফুট স্বরে বলল, আজ কত তারিখ? জুলাইয়ের 19 তারিখ। নিরিবিলি সড়কে ভিড় জমেছিল উঠতে থাকা অজস্র ফানুষ দেখার নিমিত্তে। সেই ভিড় ঠেলে দুটি মুখ বেরিয়ে আসতে মনতার ঠোঁট বেঁকে গেল। এরোজের মাথার চুল আঁকড়ে ধরে কাঁধের দুই পাশে পা ঝুলিয়ে বসে থাকা নায়েল চেঁচিয়ে উঠল, এই মাম্মা, হ্যাপি বার্থডে। মৌনতা হেসে তার পানে চেয়ে রইল। এরোজ সোজা এসে তার সামনে হাঁটু গেড়ে বসল। নায়েল খুব নিকটে যেতে পারত না মৌনতার, তবুও মৌনতা তাকে ছুঁয়ে দেওয়ার লোভ সামলাতে পারছিল না। সে মুখ বাড়িয়ে মেয়ের গালে ঠোঁট ছুঁয়ে দিল। ছলছল নেত্রে বলল, আমার মা কেমন আছে? নায়েল হাসি মুখে বলল, গুড। দেখো মাম্মা, কত ফানুস। মৌনতা দেখল, পর মুহূর্তে দৃষ্টি রাখলো দূষণ নেত্রপানে। এরোজ ম্লান হাসলো অবসাদগ্রস্ত মুখটি দেখে। নিচু স্বরে বলল, হ্যাপি বার্থডে। আগামী 60 বছর যেন এভাবেই আপনাকে হ্যাপি বার্থডে জানাতে পারি। বলুন আমিন। মৌনতা হেসে বলল, সমবয়সে একটু বেশি হয়ে গেল না? এরোজ জবাব দিল না তার কথা। সে নিজ বাক্যে অটল থেকে বলল, বলুন আমিন। আর দ্বিরুক্তি করল না। মৌনতা বলল, আমিন। এখন উপহার দিন। তার কণ্ঠে রসিকতা ছিল। এরোজ হেসে পকেট থেকে দুটো রিবন বো বের করলো। যে এই রিবন বো বা ফুলগুলো সাধারণত গিফট বক্সের উপর লাগানো হয়, সে রিবন বো দুটো নিজের আর নায়েলের কপালে লাগিয়ে দিল। এরপর হাসি মুখে বলল, এই যে আপনার গিফট, প্লিজ গ্রহণ করুন। সেই অভূতপূর্ব হাস্যকর দৃশ্যে মৌনতা সহসা খিলখিলিয়ে হেসে উঠল। কতগুলো মাস পর তার মুখে এটুকু হাসির দেখা মিলেছে তার হিসাব নেই এরোজের। শত কষ্টের মাঝেও তাকে হাসতে দেখে এরোজের বুকের ভার কমল। মৌনতা হাসি থামায়, বশ্যতা স্বীকার করে বলে, আচ্ছা, গ্রহণ করলাম। এরোজ হাসলো, বিশ্বজয়ের হাসি। গোটা এক জীবনের দুঃখ ভুলে গেল অতটুকু স্বীকারোক্তিতে। সে তো জীবনকে জিতে নিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলতে চমকালো নীলিমা। তবে মুহূর্তে তার মুখ স্বাভাবিক হয়ে গেল অতি পরিচিত ঘৃণ্য মুখটি দেখে। এটা যে ইদানিং রোজকার দৃশ্য। আপনি ক্লান্ত হন না? নীলিমার কণ্ঠে অবসাদ ছিল। ওয়াহেদ মলিন মুখে চেয়ে রইল, চোখে মুখে কেমন বিদীর্ণ যন্ত্রণার ছায়া। নীলিমা চোয়াল শক্ত করে ফের বলল, আর কত দুঃখ দেবেন বলুন? আপনার মুখ দেখলে বিগত 10 বছর আরো জীবন্ত হয়ে ওঠে আমার চোখের সামনে। দয়া করে আমাদের পথ ছেড়ে দিন। আপনাকে ক্ষমা করলে আমার সন্তানদের করা 10 বছরের কষ্টকে উপহাস করা হবে। আজ আর কোনো আকুতি মিনতি বা কোনো কৈফিয়ত দিল না। ওয়াহেদ মিহিসরে বলল, এক গ্লাস পানি খাওয়াবে নীলিমা? নীলিমা ভরকে যায়। এক গ্লাস পানির আবদার নাকচ করার মতো পাষণ্ড সে হতে পারল না। পানি এনে দিল। বুকের বাঁ পাশে ধরফর করা অস্থিতিশীলতা নিয়ে ওয়াহেদ কাপা কাপা হাতে গ্লাসটা নিল। পান করে সেটি আবার নীলিমার হাতে দিল। ম্লান হেসে বলল, ধন্যবাদ। আর একটা ছোট্ট আবদার করব, রাখবে? নীলিমা জবাব দিল না। ওয়াহেদ নীরবতাকে সম্মতি ধরে নিল। বলল, একটু শুকতারার সাথে দেখা করতে দেবে? নীলিমা আজ অযথায় তার কথা ফেলতে পারছিল না। নীলিমা আজ অযথায় তার কথা ফেলতে পারছিল না, কিংবা সে মানুষটার উপর অতিরিক্ত ত্যক্ত বিরক্ত হওয়ায় সবটা মেনে নিয়ে পিছু ছাড়তে চাইছিল। ঘুমন্ত শুকতারাকে তুলে এনে দরজার সামনে দাঁড় করিয়ে দিল আর সে নিজের কাজে চলে গেল। বাবাকে দেখে শুকতারা কাঁচা ঘুম ভাঙার বিরক্তি ভুলে গেল। সে খুব দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারত। সে অভ্যাস অনুযায়ী তার মুখশ্রী মলিন হয়ে গেল। মস্তিষ্কে শুধু একটা কথায় ঘুরপাক খেল, এই মানুষটা তাদের ছেড়ে এক ধনী পরিবারের নারীকে বিয়ে করেছে এবং তাদের একটা সন্তানও রয়েছে। ওয়াহেদ হাঁটু ভাঁজ করে একটু নুইয়ে গেল। শুকতারার গালে হাত রেখে স্নেহের কণ্ঠে ডাকলো, আম্মা। ওয়াহেদ কিছুটা সময় নিল। ভেতরে কত শত প্রশ্নের উচ্চাটন। সে ছলছল নেত্রে একটি প্রশ্নের জবাব চাইল। আম্মা, বাবাকে কি কখনো একটু ভালোবাসনি? কখনো মনে পড়েনি বাবার কথা? শুকতারা দ্রুত প্রতিক্রিয়া জানানোর অভ্যাস অনুযায়ী তাকে বিলম্ব করতে হলো না জবাব পেতে। পাথরের ন্যায় থমকে দাঁড়ানো শুকতারা নির্লিপ্ত কণ্ঠে বলল,
আমি আমার বাবাকে খুব ভালোবেসেছি, তাকে সবসময় মনে করেছি, কিন্তু যতক্ষণ সে আমার বাবা ছিল। কিন্তু এখন আর সে আমার বাবা নেই, অন্য কারো বাবা। তাই আমি এখন আর তাকে ভালোবাসি না, তার কথা আমার আর মনে পড়ে না। ওয়াহেদের মনে হলো ওটা 11 বছর শিশুর বলা ঠুনকো কোনো বাক্য নয়, বরং ধারালো খঞ্জর। এর থেকে কঠিন শব্দচয়ন, এর থেকে তিক্ত বাক্য আর কিছুই হতে পারে না। তার হাতটা কেঁপে উঠে খসে পড়ল মেয়েটার গাল থেকে। আর একটা শব্দ করারও শক্তি পেল না। কোনো এক অদৃশ্য শক্তি তাকে আছাড় মেরে দূরে সরিয়ে দিল। শুক্তারা তখনও দাঁড়িয়েছিল। ওয়াহেদ রক্তিম নেত্রে মৃদু হেসে বলল, যাও, ঘুমিয়ে পড়ো। তোমার ঘুম পুরো হয়নি আম্মা। শুধু এতটুকু একটু মনে রেখো, বাবা তোমায় খুব ভালোবেসেছি, কিন্তু হয়তো পরিস্থিতি আমায় এতটাই কাপুরুষ বানিয়ে দিয়েছিল যে আমি তোমাদের ভালোবাসার অধিকার হারিয়ে ফেলেছি। কিন্তু আমি তবুও তোমাদের ভালোবাসি। তোমাদের এক বুক ঘৃণা নিয়ে মৃত্যুবরণ করাটা আমার জন্য খুব কষ্টের হবে। ওয়াহেদ পুনরায় ঝুঁকে গিয়ে শুক্তারার কপালে একটা চুমু খেলো আর মাথায় হাত বুলিয়ে দিল। শুক্তারা চলে গেল। নীলিমা বেশ কিছুক্ষণ পরে দরজা লাগাতে এলো। সে ভেবেছিল ওয়াহেদ চলে গিয়েছে, কিন্তু সে তখনও ওখানেই ছিল। সম্মুখে দোতলায় ওঠা সিঁড়ি আঁকড়ে ধরে দাঁড়িয়েছিল। নীলিমার মুখে ফুটে ওঠা ক্রোধ দেখে ওয়াহেদ এক দৃষ্টিতে চেয়ে রইল। বলল, তোমায় একটু দেখবো বলে অপেক্ষা করছিলাম, এক্ষুনি চলে যাব। পরপরই মৃদু হেসে বলল, নীলিমা, তুমি কি জানো, তুমি আজও আগের মতোই ছোট্ট একটা জেদি মেয়ে আছো, যে কিনা জেদের বশেই আমার সংসারের খুঁটি শক্তভাবে আঁকড়ে ধরছিল। আমি আজও খুব মনে করি, রাতের আঁধারে হারিকেন জ্বালিয়ে মেঝেতে বসে তোমার সাথে গরম গরম রাতের খাওয়াকে, তোমার কোলে শুকতারা থাকতো আর আমার কোলে কথা। কত সুন্দর সংসার ছিল আমাদের, তাই না? নীলিমার চোখে ভেসে উঠল তার জীবনের সবচেয়ে সুন্দর তিক্ত মুহূর্তগুলো। হ্যাঁ, ওগুলো সুন্দর হলেও আজ তা তিক্ত, যা তাকে মৃত্যুর আগ পর্যন্ত যন্ত্রণা দিবে, আফসোস করতে বাধ্য করবে যে তার একটা সুন্দর সুখী সংসার ছিল আর তাকেও খুব যত্ন করে ধ্বংস করে দিয়েছে। সে টলটল নেত্রে আফসোসে জর্জরিত কণ্ঠে বলল, অথচ আপনি আমার সুখের সংসারটা কত অবলীলায় দুঃখে পরিণত করে দিলেন। ওয়াহেদ অনিমেষ চেয়ে বলল, আমার কাপুরুষতার কারণে আমায় ক্ষমা করে দিও নীলিমা। তোমার জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য আমায় ক্ষমা করে দিও। আমার মেয়েদের বাবার সুখ না দিতে পারার কঠিন অপরাধের কারণে ক্ষমা করে দিও। ওয়াহেদকে ক্ষমা করলে নীলিমার মাতৃত্ব হেরে যাবে, তার সন্তানদের দুঃখগুলোকে তুচ্ছ করা হবে। অতঃপর আজও ক্ষমা মিলল না ওয়াহেদের। দরজাটি নির্বিকারভাবে বন্ধ হয়ে গেল আর ওয়াহেদ নির্নিমেষ তাকিয়ে থাকলো বদ্ধ দরজার দিকে। হয়তো এভাবেই তার জীবনের শেষ দরজাটিও বন্ধ হয়ে যাবে। কাঁধে ভারী এক ঘৃণার বোঝা নিয়ে অনেক সময়টা এতটাই ব্যস্ততার মাঝে কাটে যে রাত আর সকাল ব্যতীত স্ত্রী আর সন্তানদের সাথে দেখা হয় না, কখনো বা এক সপ্তাহেও দেখা হয় না। কনস্ট্রাকশন সাইট থেকে অফিসিয়াল দিক, ক্লায়েন্টের সাথে মিটিং, প্রজেক্টের নকশা থেকে সবটাই তার তত্ত্বাবধানে সম্পন্ন হয়। আগে তো বাইরের দিকটা ইমরোজ সামলাতো, যেটা এখন দীর্ঘশ্বাস। আজ সকালেই তপবন সাতক্ষীরা থেকে খুলনায় এসেছে। 2 ঘন্টা বাড়িতে ছিল, আবার আসতে হয়েছে অফিসে। সে অফিসে এমপ্লয়ির সাথে কথা বলছিল, তখনই একজন এসে বলল, স্যার স্যার মিস্টার ওয়াহেদ আপনার সাথে দেখা করতে এসেছেন, আমি ওনাকে ভেতরে পাঠাবো? খালুজান ললাটে বিরক্তির ভাঁজ নিয়ে তপবন বলল। 10 মিনিট পরে রুমে পাঠাও। 10 মিনিট পরে ওয়াহেদ তার কক্ষে ঢুকলো। বরাবরের মতোই তপবন আবেগ পাশে রেখে দায়িত্ববোধের আবরণে আবৃত এক সত্তা ছিল। একটা বইতে পড়েছিল, অপরাধকে ঘৃণা করতে হয়, কিন্তু অপরাধীকে নয়। সে গুরুগম্ভীর কণ্ঠে সালাম দিয়ে বলল। খালুজান হঠাৎ দেখে নেয়। ওয়াহেদ চেয়ারে পিঠ এলিয়ে দিয়ে একটা ব্যথাতুর নিঃশ্বাস ফেললেন। ওনাকে অসুস্থ লাগছিল। আপনি কি অসুস্থ? কিছু খাবেন? ঠান্ডা আনাবো নাকি কফি? সকালে নাস্তা করেছেন? মুখ শুষ্ক লাগছে। তপবন দায়িত্ববোধকে কখনোই উপেক্ষা করতে পারে না। ঠিক এই গুণ বরাবরই ওয়াহেদকে মুগ্ধ করে। সে তার চিন্তিত কণ্ঠকে উপেক্ষা করে বলল, আমি ঠিক আছি, ওই বুকের ব্যথা একটু বেড়েছে, এই আর কি। গত মাসে আপনার জার্মানি যাওয়ার কথা ছিল, চেক আপ করেন নেই? ডাক্তার কি বলল? গিয়েছিলাম, আগের মতোই বলল, সাবধানে চলতে বলেছে। বলেই সে থামলো। পুনরায় জিজ্ঞাসা করল, রূপকথা কেমন আছে? শরীর ঠিক আছে? মেয়ের সন্তান সম্ভব হওয়ার খবর এক বক্স মিষ্টির সাথে তাকে জানানো হয়েছিল। প্রিয়জনদের মুখে সুখবর শোনার অধিকার তো তার নেই। রূপকথাকে খুলনা
আর ঢাকার এভারকেয়ার হসপিটালে 2 জায়গায় উন্নত মানের চিকিৎসা সেবার মাঝে রাখা হয়েছে। আজ প্রায় 5 মাস 21 দিন তার সিস্ট তেমন কোনো উপদ্রব করেনি, বরং সেটা নিজে থেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। মূলত এর কারণেই তপবন নিজের কাজে মনোযোগ দিতে পারছে। স্ত্রী সন্তানের কথা আসতেই তার মুখে একটা সুপ্ত উজ্জ্বলতা দেখা যায়। সে উজ্জ্বলতা নিয়েই বলল, ভালো আছে, কিন্তু আগে থেকে ভারী হয়ে আছে, হাঁটতে চলতে পারে না তেমন, শ্বাস উঠে যায়। একটু দেখাবে ওকে? আচানক ওয়াহেদের এহেন আবদারে তপবন কিছুটা অপ্রস্তুত হলেও সামলে নিল নিজেকে। ল্যাপটপে ফোন করে ওয়াহেদের দিকে স্ক্রিন ফেরাতে চাইল, কিন্তু ওয়াহেদ বাধা দিল। আমাকে দেখানোর প্রয়োজন নেই, এই অবস্থায় পেরেশানি নিতে পারবে না। আমি দূর থেকে একটু দেখি। তপবনের বুকে কিঞ্চিত ব্যথা অনুভব হলো। বাবা সন্তানের এই কেমন বিদঘুটে জটিল মেলবন্ধন। ফোনটা রিসিভ হতে কিছুটা সময় লাগলো। রিসিভ হতেই একটা মেদযুক্ত ফর্সা মুখশ্রী ভেসে উঠল, যেখানে মাতৃত্বের কষ্ট, ক্লান্তি আর অস্বস্তি, মাতৃত্ব নিয়ে মেয়েটির ফ্যান্টাসি আর মোটিভেশন 3 মাসের মাথাতে উবে গিয়েছিল। তবুও সে হার মানতে নারাজ ছিল। একটু একটু করে বড় হতে থাকা নিজের ওই উদরপানে চেয়ে সে সব দুঃখ ভুলে যেত। হ্যালো, আপনি না 1 ঘন্টা আগে অফিসে গেলেন? রূপকথা ফোনটা বেডসাইড টেবিলে রেখে বিছানার পাশে দাঁড়িয়ে কাপড় ভাঁজ করছিল। পরনে সাদা ম্যাটার্নিটি ফ্রক আর সাদা ঢিলেঢোলা সালোয়ার, গায়ে ছড়িয়ে রাখা একটা লাল চুনরি ওড়না। ওয়াহেদ মুগ্ধ হয়ে দেখছে হুট করে বড় হয়ে যাওয়া তার ছোট্ট রূপকথাকে। চোখে মুখে আক্ষেপ, যন্ত্রণা আর বেদনা ছড়াছড়ি। মাতৃত্বের সৌন্দর্যে জলজল করছে ছোট্ট মেয়েটি। তপবন ধিমি কণ্ঠে বলল, কিছু কথা ছিল, কিন্তু তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় ভাঁজ করছো কেন? জবা কথায় কাজ করছে, সারাদিন বসে থাকতে ভালো লাগে না, কাজ করলে শরীর ভালো থাকে। রূপকথা নিজ কর্মে নিমগ্ন থেকেই বলল। ডক্টর বেড রেস্টে থাকতে বলছে আর মেয়েটি তাকে জ্ঞান দিচ্ছে। তপবন চাচ্ছিল কটা ধমক দিতে, কিন্তু সংযত করলো, চাপা স্বরে বলল। রাতে পরে ব্যথা করলে কারো সাহায্য চাইবে না। রূপকথা সরব রাগত স্বরে বলল, আমি কোনো সাহায্য চাই না কারো, সবাই নিজ থেকেই আমার সাহায্য করে। তপবন কিছু বলল না। সে ইশারায় ওয়াহেদকে বলল কথা বলতে, কিন্তু সে কোনোভাবে এই অবস্থায় রূপকথাকে উত্তেজিত করতে চাইছিল না। অগত্যা তপবন নিজের উদার মনকে দমিয়ে দিল। কল কাটতে ওয়াহেদ সাথে করে আনা একটা খাম তপবনের কাছে এগিয়ে দিল। তপবন সেটি নিয়ে জিজ্ঞাসা করল, কি এটা? একটা গুরুত্বপূর্ণ কিছু আমি তোমার কাছে আমানত রাখছি। ও আচ্ছা, কবে নেবেন? তপবন কাঁধ ঝাঁকিয়ে বলল। ওয়াহেদ ম্লান হেসে বলল, ঠিক সময় হলে সঠিক হকদারকে তুমি নিজেই দিয়ে দেবে। তপবন বুঝল না তার কথার মানে। আমি আপনার কথা বুঝতে পারছি না। সঠিক হকদারকে? আর আমি তাকে কোথায় পাবো? খুঁজতে হবে না, এমনিই পেয়ে যাবে, কিন্তু এটা খুলবে না এখন। এটা আবার কেমন ছেলে খেলা খালুজান? ওয়াহেদ জবাব দিল না। প্রসঙ্গ ঘুরিয়ে ভীষণ দৃঢ় কণ্ঠে বলল, আমার পর আমার সন্তানদের তুমি ছাড়া আর কেউ নেই তপবন। আমি থেকেও নেই, কিন্তু তুমি সবসময় আমার সন্তানদের পাশে ছিলে। আমার বলতে হবে না, আমি জানি তুমি আজীবন তাদের দেখে রাখবে। তার কথার মাঝে তপবন ব্যগ্র কণ্ঠে বলল, খালুজান প্লিজ, ভনিতার সাথে কথা বলুন। আমি কিছুই বুঝতে পারছি না, আপনি এগুলো কেন বলছেন? আপনি বললেও আমি রূপকথা আর সুক্তার খেয়াল রাখবো, না বললেও রাখবো। ওয়াহেদ স্মিত হেসে বলল, আমি জানি, তাই তোমার কাছে একটু সাহায্যের জন্য এসেছি। আমার মেয়েদের মতো আমার ছেলেটারও আমি ব্যতীত কেউ নেই তপবন। ওর মা একজন মানসিক বিকারগ্রস্ত নারী। সে যে কোনো সময় ওকে আঘাত করে দিতে পারে, তাতে একটুও তার হাত কাঁপবে না। তাই কখনো যদি আমার কিছু হয়ে যায়, তুমি নিহামের খেয়াল রেখো। ওকে নিজামের কাছ থেকে দূরে কোথাও পাঠিয়ে দিও। তপবনের ভালো লাগলো না এই ধরনের কথোপকথন। সে বলল, সেটা পরের বিষয়, পরে দেখা যাবে। আর আমি যে কোনো পর্যায়ে নিহামের খেয়াল রাখবো, সেটা আপনার বলতে হবে না। আমি জানি তুমি কতটা দায়িত্ব সহকারে পুরো পরিবারকে আগলে রাখো। ঠিক তার জন্যই আমি তোমার কাছে এসেছি। যা অপরাধ তা আমরা করেছি তপবন, এতে নিহামের কোনো অপরাধ নেই। ওকে তুমি কোনো ধরনের শাস্তি পেতে দিও না। তপবন মাথা নেড়ে সায় জানালো। শাস্তি দেওয়ার হলে সে তখন রূপকথার উপর জোর করত না, নিহামকে আপন করে নেওয়ার জন্যে। রূপকথার জন্য কঠিন ছিল বিষয়টা, কিন্তু অসম্ভব ছিল না। কেন বাবা মায়ের অপরাধের শাস্তি একটি নিষ্পাপ শিশু পাবে? কিন্তু তপবন বুঝলো না ওয়াহেদের এমন কথার মানে। হয়তো অসুস্থতার কারণে তার মাঝে দুশ্চিন্তা কাজ করছে। ওয়াহেদের হার্টে ছিদ্র ছিল, অপারেশন করেছিল, কিন্তু বছর পার হতেই আরও নানা সমস্যা দেখা দেয়। বিদেশে চিকিৎসাধীন ছিল বহুদিন।
সে দীর্ঘশ্বাস ফেলে কাজে মনোযোগ দিল। লোকে বলে মানুষ যাকে কাঁদায় একদিন তাকেও ওই মানুষটার জন্যে কাঁদতে হয়। নেহায়েতি ভিত্তিহীন এক লোক কথা, তবে তার মাঝে নিহিত বাস্তবতা যে এতটা ক্রূরও তা জানত না ইমরোজ। ওয়েলফেয়ার অব দ্য মাইনর, বাচ্চার সর্বোত্তম কল্যাণ, এই নীতি অনুযায়ী ন্যায়ালয়ের কাস্টডির জন্য ইমরোজের করা মামলা ভিত্তিহীন শক্তিহীন হয়ে পড়েছে। তার করা কর্মকাণ্ড একের অধিক সাক্ষী, এমনকি নিজের পরিবারের সদস্যদের প্রত্যক্ষ সাক্ষীতে তার মামলা প্রত্যাহার করা হয়েছে। এমনিতেও 18 বছর পর্যন্ত ন্যায়ালয়ের কাস্টডি মৌনতা পেত, কিন্তু ইমরোজের কৃতকর্ম তাকে চিরতরে মৌনতার করে দিল। তবুও দিন শেষে একটা আশা রয়ে যায়, মৌনতা যদি কিছু হয়ে যায় তবে ন্যায়ালয়ের কাস্টডি ইমরোজ পাবে, কিন্তু শর্ত হচ্ছে তাকে বদলাতে হবে। সন্তান হারানোর মাঝেই ইমরোজের দুর্ভাগ্য আটকে নেই। খুলনার সবচেয়ে ভালো প্লেসে থাকা, নিজের সব জায়গাগুলো বিক্রি করে যে মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করে নিজের কোম্পানি দাঁড় করিয়েছিল তা আবারও লস করেছে। ওখানে ইমরোজের সম্পূর্ণ অ্যাসেট ছিল, যেটা এক নিমিষেই শেষ হয়ে গেছে। কোম্পানি এখন বন্ধ, তাতে ইনভেস্ট করার মতো 8 টাকা তার কাছে নেই। যেটুকু সম্বল আছে তা দিয়ে এখন দিন চলছে। তার নিজের সম্পত্তি বলতে এখন এই বিলাসবহুল বাড়ি আর একটা গাড়ি ছাড়া কিছুই ছিল না। ব্যাংক ব্যালেন্স নামে মাত্র। গা পুড়ে যাওয়া জ্বরে কাতরাতে থাকা ইমরোজের দাঁতে দাঁত লেগে গেল, এবার দেহ কাঁপছে। সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আকুতির সুরে কাউকে ডাকলো। অবশ্য এটা সৃজা ছিল, কিন্তু তার দুর্ভাগ্যটাই যে ওই নামটির সাথে জুড়ে ছিল। নারীটি তার ডাকে সাড়া দিল না। ইমরোজের চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়ালো। কষ্টে প্রচণ্ড যন্ত্রণায় সে আরেকটা মানুষকে ডেকে উঠল, যে কিনা জীবনের কোনো পর্যায়ে তাকে উপেক্ষা করতে পারেনি। আম্মা, আম্মা শুনছো? তোমার ইমরোজের খুব কষ্ট হচ্ছে, তুমি কোথায়? হায়, আজ তার আদরের ডাকে সাড়া দেওয়ার মতো মাও নেই। ইমরোজের মাথায় আরও একটি নাম আসলো, কিন্তু সেটা উচ্চারণ করার অধিকার তার ছিল না। প্রায় অনেকটা সময় পর তার কাঁপুনি থামলো। তখন সে একটু নড়তে পারলো। খিদের জ্বালায় পেট জ্বলছে। সে হাত বাড়িয়ে এক গ্লাস পানি পান করতে চাইলো, কিন্তু কাঁপা কাঁপা হাতে গ্লাসটা ধরতেই তা ধরে রাখার বল পেল না, ফসকে পড়ে গেল। বিছানা ভিজে উঠতে ইমরোজকে উঠতে হলো। মেঝেতে পা রাখতে মাথা চক্কর দিয়ে উঠল। বাহু আঁকড়ে ধরার মতো কেউ নেই পাশে। উঠে চাদর নামিয়ে ফেললো। দুর্বল দেহে ঘড়ির দিকে তাকালো। রাত 9টা বাজে, কিন্তু সৃজা এখনো তার মায়ের বাসা থেকে আসেনি। সে কোনো মতে নিজের দুর্বল ভঙ্গুর দেহ টেনে বাথরুমে গেল। তার দেহ ততটাই ভঙ্গুর ছিল যতটা তার পরিস্থিতি। সেই অহংকার, দাপট, আত্মবিশ্বাস আর দেখাতে পারে না ইমরোজ। কাউকে বলতে পারে না নিজের দুঃখগুলোর কথা, কেননা নিজের এই দুঃখের কারণ যে সে। কিন্তু এই আর্থিক দুরবস্থা কিছুই না তার কাছে, যদি না তার পাশে এই মুহূর্তে তার জীবন সঙ্গী দাঁড়িয়ে থাকতো। ঝর্ণার নিচে দাঁড়াতে ইমরোজ একদৃষ্টিতে তাকালো নিজের দিকে। চেহারা ভেঙে গিয়েছে, চোখের নিচে কালি পড়ে গিয়েছে। সেই রুষ্টপুষ্ট দেহটি আর নেই। এইগুলো তাকে খুব একটা দুঃখ দেয় না। তাকে দুঃখ দেয় প্রিয় মানুষের বদলে যাওয়া ভয়ঙ্কর আচরণ। তার কষ্ট হয় চোখের সামনে নিজের জীবন সঙ্গীকে বদলে যেতে দেখতে। যার জন্য গোটা দুনিয়া ছাড়লো, সেই এখন ধীরে ধীরে অচেনা হয়ে যাচ্ছে তার থেকে। ইদানিং হুটহাট তার কর্ণঘরে আন্দোলিত হয় মৌনতার আর্তনাদগুলো, তার অনুনয়গুলো, যে প্রতি রাতে বেদনা জর্জরিত কণ্ঠে আকুতি করে বলতো, ইমরোজ, এভাবে বদলে যাচ্ছেন কেন? আপনি কি জানেন প্রিয় মানুষের বদলে যাওয়া দেখা কতটা কষ্টকর? চলুন না, আমরা সব মনোমালিন্য ভুলে আবার আমাদের মেয়েকে নিয়ে একটা সুখী জীবনযাপন করি। তখন সে আসলে বুঝতো না প্রিয়জনের বদলে যাওয়া কি হয়, কেমন হয়। কিন্তু এখন তার এত কষ্ট হচ্ছে কেন? সৃজা তো তার স্ত্রী, তার সাথেই থাকছে, রাতে তার পাশে ঘুমায়, কিন্তু তবুও তার এত যন্ত্রণা কেন হচ্ছে? ইমরোজ মাথা ঝাড়া দিল। কোনো কিছু না এগুলো। প্রকৃতি তার সাথে কোনো শোধ নিচ্ছে না। বড় বড় লসের কারণে তার মানসিক চাপ দেখা দিচ্ছে, তার এজন্যে সে এসব ভাবছে। সৃজা হয়তো তার সাথে রেগে আছে, তাকে এখন আর আগের মতো শপিং করিয়ে দিতে পারে না বলে। বিলাসিতা করার মতো খুব একটা জমা টাকা না থাকলেও সে ঠিক করলো আগামীকাল সৃজাকে শপিং করিয়ে দিবে। তাহলে নিশ্চয়ই সে খুশি হয়ে যাবে। সে জ্বরগ্রস্ত অবস্থায় সৃজার বাড়ির উদ্দেশ্যে বের হলো। বাড়িতে কোনো খাবার নেই, ওখান থেকে খেয়েও আসবে, সৃজাকে নিয়ে আসবে। সে ঝাপসা চোখে ঢুলতে ঢুলতে ড্রাইভ করছে। চোখ নিভে আসছে, তবুও নিজেকে ধরে রাখলো। সৃজার মায়ের বাড়িতে ঢুকতে সৃজার মা অবাক হলো। তুমি এখানে? এমন দেখাচ্ছে কেন? 3 দিন যাবৎ জ্বর। আপনাকে সিরজা বলেনি? না, বলেনি। তুমি বসো। সিরজা কোথায়? সৃজা তো আসেনি এখানে। সৃজার মা সতর্ক কণ্ঠে বলল। তার মেয়েটা ঠিক কি করছে আল্লাহ জানে। সে কি কোনো গরমিল করে ফেললো? ইমরোজ আশ্চর্য হলো। সিরজা এখানে আসেনি মানে? ও তো আমায় বলল যে আপনি অসুস্থ, তাই আপনার কাছে যাবে। তার জন্যই সন্ধ্যায় বেরিয়েছিল বাসা থেকে। সৃজার মা ঘেমে উঠল। বুঝে গেল সে গরমিল করে ফেলেছে। সে তৎক্ষণাৎ কৃত্রিম হেসে অতিরঞ্জিত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, এসেছিল তো। আসলে অসুস্থ থাকায় আমি সব ভুলেই যাচ্ছি। মাথা এতটা ব্যথা। সেই সন্ধ্যায় এসেছিল, কিছুক্ষণ বসে
আমার জন্য ওষুধ আনতে গিয়েছে। কিন্তু ইমরোজ বিশ্বাস করলো না, তার ভ্রু যুগলে ভাত সরল না। সে বলল, ও আচ্ছা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, খিদেও পেয়েছে। কি রান্না করেছেন? চিংড়ি মাছ আর গরুর গোশত রান্না করেছি। তুমি বিছানায় গিয়ে বিশ্রাম করো, আমি খাবার দিচ্ছি। বলে সৃজার মা কোনো মতে ছুটল। ইমরোজ ধীর কদমে সৃজার ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। সহসা ঘুরতে থাকা মাথাটা একটু স্থির হলো। সে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে আলমারির দিকে গেল। এটুকু পথে ঘেমে গিয়েছে। খুলনার তাপমাত্রার কথা আর নাই বা বলি, এই ঘরে তার কিছু পোশাক রাখা আছে। সে আলমারি থেকে নিজের একটা টি শার্ট বের করতে গিয়ে দেখলো সেখানে অনেক গিফট বক্স রাখা। সে ভ্রুকুচকে সব নেড়ে চেড়ে দেখলো দামি দামি ব্যাগ, জুতা আর পোশাক, কিন্তু সেখানে একটা আংটিরও বক্স ছিল। সে বক্সটা হাতে নিতেই তার মাথাটা চক্কর দিয়ে উঠল। বক্সটা খুব লাক্সারিয়াস ছিল, কিন্তু বক্সটা খুলতেই তার মাঝে থাকা চিরকুটটা পড়তেই তার পায়ের তলার মাটি সরে গেল। ফর মাই বিউটিফুল অ্যান্ড হট লেডি। ডেট লেখা 2 মাস আগের। এগুলো তো সে দেয়নি, তবে কে দিয়েছে? তার মানে কি সৃজার কারোর সাথে সম্পর্ক রয়েছে? তবে কি এটাই তার বদলে যাওয়ার কারণ? মুহূর্তেই সবটা পরিষ্কার হয়ে যেতেই ইমরোজের চোখের সামনে সবটা ধোঁয়াশা হয়ে আসলো। এটা যেন সব হারানোর ভয়ের প্রতিক্রিয়া ছিল। সে মানতেই পারছিল না সৃজার বিশ্বাসঘাতকতা। তার থেকেও ভয় হচ্ছিল সে দুনিয়াকে কি মুখ দেখাবে। এর জন্যই কি সে বড় মুখ করে তার পরিবার, স্ত্রী, সন্তান ছেড়েছিল? এটা হতে পারে না, এটা হতে পারে না। সৃজা কিছুতেই তাকে দুনিয়ার সামনে ভুল প্রমাণিত করতে পারে না। সে টলতে টলতে বেরিয়ে গেল ঘর থেকে। সৃজার মা পিছু ডাকলো, কিন্তু সে শুনল না। রেস্তোরাঁয় বসে আছে সৃজা। উৎসুক দৃষ্টির সম্মুখে বসে থাকা দূতাবাসের লোকটির দিকে চঞ্চল কণ্ঠে জিজ্ঞাসা করল, দুইজনের ভিসার জন্য কত টাকা লাগবে? দূতাবাসের লোকটি বিনম্র চিত্তে বলল, যেহেতু আপনারা অতি সত্বর চাচ্ছেন, সেহেতু টাকা একটু বেশি লাগবে। ইমিগ্রেশন ব্যবস্থা এখন অনেক টাফ। দুজন একসাথে যেতে হলে 50 লক্ষ টাকা লাগবে। সৃজা হকচকালো তার কথায়। 50 লক্ষ টাকা? জি, আপনারা যদি 15 দিনের মধ্যে ভিসা চান তবে এই টাকাটা প্রয়োজন হবে, এর নিচে সম্ভব নয়। এতক্ষণে অপর প্রান্তে থাকা সানাফ নীরবতা ভাঙল। সৃজার উতরে যাওয়া মুখ দেখে বলল, আচ্ছা স্যার, আমি কাল সকালে মধ্যে আপনাকে আমাদের সিদ্ধান্ত জানাচ্ছি। জি, সম্ভব হলে তাড়াতাড়ি জানাবেন, নয়তো আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে 15 দিনের মধ্যে ভিসা রেডি করা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দূতাবাসের লোকটি চলে গেল। সহসা সানাফ আঁকড়ে ধরল সৃজার হাত। আকুতি ভরা কণ্ঠে বলল, এমন থমকে কেন কেন সিজা? আমি তোমায় ওই আজাবের মধ্যে রেখে কোনোভাবে কানাডায় যাব না। তুমি আর মা আমার সাথে যাবে। ওখানে আমাদের কোনো পিছুটান ছুঁতে পারবে না। আর আমি তো বললাম কানাডায় গিয়ে আমি সব টাকা শোধ করে দেব। আপাতত কোনো ম্যানেজ করতে পারবে না। সৃজা জোরপূর্বক মৃদু হাসলো তার কথায়। হাতের উপর হাত রেখে আশ্বস্ত করেই বলল, আমি ছাড়া তোমায় কোনোভাবেই কানাডায় যেতে দেব না, চিন্তা করো না, আমি কোনো ব্যবস্থা করে ফেলবো। সানাফ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আই লাভ ইউ জান। সৃজা মৃদু হাসলো। হ্যাঁ, সেদিনের পর থেকে সানাফের করা এক একটা পাগলামি রাতের আধারে একটু তার কণ্ঠ শোনার আকুতি তার মন কেড়ে নিয়েছিল। জীবনে প্রথমবার কেউ তার দেহ নয়, বরং তার কথা, তার উপস্থিতিতে খুশিতে আত্মহারা হয়ে যেত। ইমরোজ যখন ঘরের কাজ করার জন্যে তার উপর জোর জবরদস্তি করত, তখন সে নিজ দায়িত্বে তাকে একজন গুণী কাজের মেয়ে রেখে দেয়, যে অনেক সুন্দর রান্না করতে পারে, তার খুঁটিনাটি কষ্ট সব দূর করে দেয়। আজ 3 মাস তারা একে অপরের সাথে সম্পর্কে রয়েছে, যে সম্পর্ক পূর্ণতা পাবে যখন তারা পরিবার সমেত কানাডায় সেটেল হবে। থাকবে না কোনো পিছুটান, কেউ টিপিক্যাল মেয়েদের মতো জোরপূর্বক সংসারে চাপ দেবে না এবং পোশাক পরিচ্ছদে নিষেধাজ্ঞা জারি করবে না। কিন্তু তার কাগজপত্রে কিছু সমস্যা থাকায় সানাফ তার পরিচিত একটা এজেন্সি ভিসার ব্যবস্থা করে দিবে, যারা খুবই দক্ষ একটা এজেন্সি। কিন্তু সমস্যা হলো তার আর তার মায়ের এত দ্রুত ভিসা রেডি করতে খরচ বেশি হবে। এই খরচ সানাফি বহন করতো, কিন্তু তার সব টাকা কানাডায় ব্যাংকে জমা। সেখানে কিছু সমস্যার কারণে সে তুলতে পারছে না, কানাডায় গিয়ে তুলতে হবে। এখন তাকে কোনোভাবে ব্যবস্থা করতে হবে। সে বলল, আমার কাছে প্রায় 60 লক্ষ টাকা স্বর্ণ আছে, যেগুলো অর্ধেক আমার দেনমোহর আর অর্ধেক এমনি। সানাফ তৎক্ষণাৎ নাকচ করে বলল, কিন্তু ওগুলো তোমার হক, ওগুলো তুমি নষ্ট করতে পারো না। সৃজা বাঁকা হেসে বলল, তোমার মনে হয় আমি আমার লস করে কিছু করব? এগুলো আমি পুষিয়ে নেব, কিন্তু ওনাকে টাকা দিয়ে ভিসা করানোটা বেশি জরুরি। তুমি ওনাকে বলো আমরা রাজি, কাল বিকালে টাকা দেব। তুমি শিওর? একদম। 15 দিন পর তোমার কানাডা যাওয়ার ডেট। এজেন্সিকে বলবে ওই দিনই যেন আমরাও তোমার সাথে কানাডায় যেতে পারি। মনে মনে বিশাল ছক কষছে সৃজা। সানাফ অন্তর্ভেদী চোখে তাকে পরখ করলো।
তুমি আসলে কি করতে চাইছো সিজা? সৃজা চোখ টিপে বলল, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এমন কিছু করব। আমি কখনো আমার হক ছাড়ব না। আমি 2 বছরের বেশি ইমরোজের পেছনে নিজের সময়, ভালোবাসা, অনুভূতি সব নষ্ট করেছি, কিন্তু ও আমায় একজন কাজের লোকের মতো ট্রিট করেছে, যেটা আমার প্রাপ্য নয়। সানাফ ব্যথিত হলো, চাপার আগে উপচে বের হয়ে এলো। আমি যদি জানতাম ওই মাদারবোর্ড তোমার উপর এমনভাবে অত্যাচার করবে, তবে আরো আগে তোমায় ওখান থেকে বের করে আনতাম। সৃজা তার হাত চেপে ধরে বলল, এত রাগ করো না জান, তুমি আমার জীবনে এসেছো তাতেই আমি খুশি। তুমি ঠিক বলেছিলে, যে যার ভাগ্যে আছে সে 3টা বিয়ের পর হলেও তার জীবনে আসবে, যেমনটা তুমি এলে। সানাফ স্মিত হেসে বলল, আমায় আসতেই হতো। সৃজা যখন বাড়ি ফিরল তখন রাত 11টা প্রায়। সতর্ক দৃষ্টি ফেলে ঘরে ঢুকতেই কিছুটা চমকে উঠল। ইমরোজ সোফায় শুয়েছিল, তার চোখে মুখের করুণ দশা। সে উপেক্ষা করে উপরে উঠতে চাইল, কিন্তু ইমরোজ জেগে গেল। সে অবিচলিত দৃষ্টি ফেলে বলল, সিরজা, তুমি এসেছো? সৃজা দাঁড়িয়ে গেল, তাকে উদ্ভ্রান্তের মতো কথা বলতে দেখে কৃত্রিম হেসে বলল, জি, কিন্তু তোমায় এমন লাগছে কেন? ইমরোজ তার কথার জবাব দিল না, বরং তাকে অবাক করে দিয়ে সে ছুটে এসে জাপটে ধরল সৃজাকে। হড়বড়িয়ে বলল, সিরজা, কি হয়েছে তোমার? এমন বদলে যাচ্ছ কেন? তোমার মনে নেই আমরা কত সুন্দর লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম, কত মজা হতো? তুমি কি সব ভুলে গিয়েছো? সৃজা সতর্ক কণ্ঠে বলল। এসব কথা কেন বলছো ইমরোজ? ইমরোজ জবাব দিল না তার সেই প্রশ্নের, ও বরং জ্বরগ্রস্ত কণ্ঠে আকুতি করে বলল, প্লিজ সিরজা, আমায় ছেড়ে যেও না। তুমি ছেড়ে গেলে আমি কোথায় যাব বলো? তুমি ছাড়া আমার কে আছে? সহসা সৃজা চমকে উঠল, ভয়ে শুকনো ঢোক গিলল। ইমরোজ এমন কথা বলছে কেন? নিশ্চয়ই সন্দেহ করছে তাকে। সৃজা তৎক্ষণাৎ তাকে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এসব বাজে কথা বলো না। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি সব সময় তোমার সাথে থাকবো। তোমার জ্বর, তাই উল্টোপাল্টা বকছো। কিছু খেয়েছো? এসো, আমি খাওয়িয়ে দেই। ইমরোজ তবুও তাকে ছাড়তে নারাজ। সে শক্ত করে জড়িয়ে ধরেছে। জ্বরের ঘোর আর প্রিয়জনকে হারানোর ভয়ে সে রীতিমতো বাচ্চাদের মতো ছটফট করছিল। সৃজা কোনো মতে তাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল, খুব যত্ন করে ঘুম পাড়িয়ে দিল। সেই পর্যায়ে গিয়ে ইমরোজ একটু শান্ত হলো। সৃজা তড়িঘড়ি করে সানাফকে ফোন দিল, ভয়ার্ত কণ্ঠে জানালো, সানাফ, ইমরোজ আমার উপর সন্দেহ করছে। আমাদের যা করার তাড়াতাড়ি করে এখান থেকে বের হতে হবে। ছকগুলো বাস্তবায়ন করার জন্য একটু সময় ছিল না সৃজার হাতে, কিন্তু তাকে সফলভাবে তা করতেই হবে। এই ইমরোজ নামক বোকা ডমিনেটিং পুরুষের ঘরে বসে নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে দারিদ্র্যের মতো জীবনযাপন সে করতে পারবে না। তপবন ঠিক বলেছিল, তার দেওয়া জ্ঞানের বাণী ঠিক রূপকথার উপর ভারী পড়বে। রাত তখন 11টা। পায়ের পাতাসহ আঙ্গুলগুলো ফুলে উঠেছে, ব্যথায় সে ছটফট করে যাচ্ছে বিছানায় শুয়ে শুয়ে। যমজ বাচ্চা হওয়ায় 5 মাসেই তার পেট অতিরিক্ত স্ফীত লাগছে, তুলনামূলক অনেক বেশি ভারী। রূপকথা বুঝতে পারছে না সে আগামী মাসগুলো কি করে কাটাবে। এক্ষুনি তার শ্বাস নিতেই কষ্ট হচ্ছে। তানশানের আগামীকাল সিটি আছে, তাই সে পড়ায় এতটাই ডুবে গিয়েছিল যে 2 ঘন্টায়ও পাশের ঘরে উকি দিতে পারেনি। সে হন্তদন্ত হয়ে বাবার ঘরে দরজায় নক করলো। রূপকথা ব্যথাতুর কণ্ঠে বলল, দরজা খোলা। তানশান ভেতরে ঢুকেই দেখলো রূপকথা বিছানায় শুয়ে মোচড়ামুচড়ি করছে। সে ডেকে উঠল, মিমি। রূপকথা কাত ফিরে তাকালো, ব্যথাতুর মুখে আলতো হাসি ফুটে উঠল। তানশান, পড়া শেষ? খাবার খাবে এখন? দাঁড়া, আমি দিচ্ছি। সন্ধ্যায় ভারী নাস্তা খাওয়ায় সারা রাত কিছুই খায়নি ছেলেটা। সে ব্যথা সামলে উঠতে গেলে তানশান দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে আসলো, গম্ভীর মুখে বাধা দিয়ে বলল, উঠতে হবে না, আমি এখন খাবো না ভাত, একটু পরে খাবো। বলতে বলতে সে এগিয়ে গিয়ে রূপকথার হাতে থাকা বইটা নিয়ে নিল। পিঠের পেছনে বালিশ দিয়ে রূপকথাকে বসতে সাহায্য করলো। রূপকথা কৈফিয়ত দিয়ে বলল, আর 1 পৃষ্ঠা আছে, তাহলেই এমসিকিউ শেষ হয়ে যাবে। তানশান বই রেখে বলল, আরে পড়তে হবে না, আপনি যথেষ্ট এগিয়ে আছেন সিলেবাস থেকে। রূপকথা তার ওয়াদা মাফিক মিড টার্মেও টপ 10-এর মধ্যে ছিল, 8ম হয়েছিল, যেটা একটা বিস্ময়কর ঘটনা ছিল তানশান আর তপবনের জন্য। এরপর ছেলেটা কিছুটা বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো, জিজ্ঞাসা করলো, কোথায় সমস্যা হচ্ছে? পাপাকে ফোন করবো, ডক্টর নিয়ে আসবে? রূপকথা চোখ মুখ কুঁচকে বলল, কথা কথা ডাক্তার ডাক্তার কেন করো তোমরা বাপ ছেলে? আজ অনেক হাঁটাহাঁটি করেছি বলে আমার পায়ে পানি নেমেছে। সেই কথা শুনে তানশান সোজা সেন্টার টেবিলে গেল, ফিরল সরিষার তেল হাতে। রূপকথা তখনও কাতরাচ্ছিল। সে রূপকথার পায়ের নিচে 2টা বালিশ দিয়ে পায়ের কাছে বসলো। রূপকথা ব্যথাতুর নিঃশ্বাস ফেলে বলল, পায়ের কাছে কি করছো?
এখানে এসে বসো। আর তার কথার কোনো প্রত্যুত্তর এলো না। সে খুব মনোযোগ সহকারে রূপকথার পা দুটো আলতো হাতে মালিশ করে দিতে লাগলো। রূপকথা হতবুদ্ধি হয়ে মাথা তুলে তাকালো, হন্তদন্ত হয়ে বলল, আরে এই ছেলে, তুমি পা কেন টিপছো? ইয়া আল্লাহ, তানজান ওঠো, লোকে দেখলে ছি ছি করবে। আমি এতটুকু ছেলেকে দিয়ে পা টিপাচ্ছি, ওঠো না তানজান। রূপকথার মাঝে সুপ্ত ভয়ের আভাস ছিল, কেননা লোকে তার দিকে আঙ্গুল তুলতে একবারও ভাববে না, কারণ সে যে সৎমা। তানসান নিদারুণভাবে তার আর্তনাদ উপেক্ষা করে বলল, কে কি বলেছে সেটা আমি দেখে নিব। আমি নিজ ইচ্ছাই করছি, কেউ আমি জোর করছে না। সেটাই, তোমার কেন এমন অদ্ভুত ইচ্ছে হলো? এটা বাজে লাগছে তানজান, ওঠো না। রূপকথা আবারও নিজের দেহ বালিশে এলিয়ে দিল। তানসান আর তর্ক করল না এই নির্বোধ অতিরিক্ত পাকনা নারীর সাথে। কষ্ট সে করছে, অথচ পরোয়া করছে লোকে কি বলবে তার। তানসান হতাশার নিঃশ্বাস ফেলে নিজের কাজ করলো। রূপকথা এতটাই আরাম বোধ করলো যে নিমিষেই ঘুমিয়ে গেল। নারীটির কাতরানো কমাতে পেরে তানসান স্বস্তির নিঃশ্বাস ফেললো। তখনই এই দরজা খুলে কেউ নিঃশব্দে ঘরে ঢুকলো। বিগত 5 মিনিট যাবৎ এহেন অভূতপূর্ব দৃশ্য দেখে চোখ জুড়ানোর প্রশান্তি ছিল তপবনের চোখে মুখে। তানসান বাবাকে দেখে মৃদু হাসলো। অতি সাবধানে রূপকথার পা ছেড়ে উঠতে উঠতে বলল, মিমির পায়ে অনেক ব্যথা করছিল বাবা, ছটফট করছিল, এখন কমছে। তুমি কি একটু ডক্টরকে জানাবে? পূর্বার পরিণতি তপবনকে যতটা ভেঙেছে তার চেয়েও দ্বিগুণ ভেঙেছে তানসানকে। তাই সে আর কোনো ক্রমে কাউকে হারাতে চায় না। এই সকল যত্ন তারই নিদর্শন। সে সাথে সাথে সাই জানালো, কাল জানো বাবু, তুমি পড়া শেষ করেছো? হ্যাঁ, শেষ করেছি, এখন খাবার খাবো। ডাইনিংয়ে যাও, পাপা আসছি। তপবন ঘুমন্ত মেয়েটিকে দেখে পোশাক বদলে নিল। বড় মাছ রান্না হয়েছে বাড়িতে। ছেলের জন্য সেই মাছ ভর্তা বানিয়ে দুজনে একই পাতেই খেলো। ভরপুর খেয়ে তানসান বিরক্ত হয়ে গেল। এখন আমার ঘুমাতে কষ্ট হবে বাবা, এত খাওয়ালে কেন? আমি খাওয়াইনি, তোমার পেটে অনেক ক্ষুদে ছিল বলে তুমি খেয়েছো। 10 মিনিট হাঁটাহাঁটি করো, তারপর ঘুমাও। তপবন ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। লাইট নিভে নিজের ঘরে এসে ঢুকে দরজা আটকে দিল। রোজ রাতে নিয়ম অনুযায়ী অলিভ অয়েল নিয়ে রূপকথার পাশে বসলো। ফ্রকটা তুলে উদর উন্মুক্ত করতে রূপকথা আধো আধো চোখ মেলে তাকালো। এক পলক মানুষটাকে দেখে আবারও চোখ বুঝলো। বদ্ধ নেত্রেই বলল, তানজান আমার পা মালিশ করে ব্যথা গায়েব করে দিয়েছে তানজানের পাপা। তপবন স্ফীত উদরে অলিভ অয়েল দিয়ে মালিশ করতে করতে জবাব দিল, দেখছি। সে তার ভাই বোনকে খুব ভালোবাসে। সে তার মিমিকে খুব ভালোবাসে। কখনো বলে না কেন? ভালোবাসা বলার জিনিস নয়, কাজে কর্মে দায়িত্বে বুঝিয়ে দিতে হয়। আপনারা বাবা ছেলে এত গম্ভীর কেন? তুমি চঞ্চল বলে। এ কেমন নিয়ম? এক ঘরে 3 জন চঞ্চল মানুষ থাকলে সেটা ঘর না, ডিবেটিং ক্লাব হয়ে যায়। অপমান করলেন? আমি তর্ক করি আপনাদের সাথে? না, শুধু বোঝালাম ভিন্ন প্রকৃতির 2 সত্তা, এদের ঘরে ভারসাম্য রক্ষা করে, কোলাহল থেকে বাঁচায়। রূপকথা বুঝলো। চোখ বন্ধ করে উপভোগ করলো মালিশটুকু। তার এখন থেকে স্ট্রেচ মার্ক পড়তে শুরু করেছে। তপবন তাই সেই 3 মাস থেকে রোজ নিয়ম করে রাতে অলিভ অয়েল মেখে দেয় উদরে। আরামও লাগে, স্ট্রেচ মার্কও কম হবে। দীর্ঘক্ষণ বাদ ঠিক উদরের আবর্ত অংশ বিশেষে উষ্ণ এক ঠোঁটের ছোঁয়া পেতে রূপকথা আড়ষ্ট হলো। এই ছোট্ট স্পর্শেও সে অভ্যস্ত। এটা নাকি জনাবের নিজস্ব উপায় তার বাচ্চাদের আদর করার। ওখানে আদর করলে নাকি সেটা সোজা তার বাচ্চাদের কাছে চলে যায়। এই লোকের কাছে অদ্ভুত সব ভালোবাসার নিয়ম রয়েছে। তপবন তার ফ্রক ঠিক করে সাথে করে আনা একটা কলা বাড়িয়ে দিল। রূপকথা সেটা খেতে লাগলো। তন্মধ্যেই তপবনের ফোন বেজে উঠল। রাতে নিজামের ফোন দেখে সে ফোন নিয়ে বারান্দায় চলে গেল। হ্যাঁ খালামণি, বলো। কিন্তু প্রেক্ষিতে ভেসে আসলো নিজামের উন্মাদের মতো হাজারি। সে হাওমা করে কাঁদতে কাঁদতে তোতলাতে তোতলাতে বলল, তপবন, ওয়াহে কথা বলছে তো তপবন? ওয়াহেদ আমার ডাকে সাড়া দিচ্ছে না। ওর হঠাৎ বুকে ব্যথা হয় আর ও কাতরাতে কাতরাতে মেঝেতে পড়ে যায়। কিন্তু ও আর চোখ খুলছে না তপবন, শ্বাসও নিচ্ছে না। কিছু করো, আমার ওয়াহেদের কিছু হয়ে যাবে, ও মরে যাবে, ও আমায় ছেড়ে চলে যাবে। তপবন স্তব্ধ হয়ে গেল তার কথায়। কর্ণকুহরে প্রদাহ সৃষ্টি করলো, শ্বাসও নিচ্ছে না বাক্যটি। ভেসে উঠল সকালে সেই মলিন দুস্থ অসহায় মুখটি। বিছানায় শায়িত রূপকথার দিকে এক পলক চেয়ে তপবন আচমকায় ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। রূপকথা হতবম্ব হয়ে গেল তাকে ছুটতে দেখে। দক্ষিণা দমকা হাওয়া
বেগ আজ বড্ড ক্ষিপ্র আর ভারী। অপরাধ বোধের ভার এতটাই ভারী যে এটা কাউকে মৃত্যুর দুয়ার অবধি অনায়াসে পৌঁছে দিতে পারে। তপবনের কাঁপতে থাকা হাতটা শিথিল হয়ে আসলো, ঠিক যেমন 10 বছর পূর্বে তার পুরো দেহ শিথিল হয়ে গেছিল বাহুডোরে থাকা নারীটির শেষ নিঃশ্বাসের শব্দে। ডক্টর আনত মস্তকে ভীষণ স্বাভাবিক কণ্ঠে বলল, আম সরি, শি ইজ নো মোর। এটা হার্ট অ্যাটাক ছিল। আমি ধারণা করছি সে বহুদিন যাবৎ হার্টের রোগী ছিলেন। বলেই ডক্টর বিছানায় নিস্তেজ প্রাণহীন দেহটা থেকে পিছিয়ে এলেন। অবিশ্বাস্য চাহনিতে চেয়ে থাকা নিজাম বিদ্যুৎ স্পষ্ট হলো, চেঁচিয়ে উঠল সর্বহারা নারীটি। হ্যাঁ ডক্টর, আপনি কি বলছেন? আমার ওয়াহেদ নেই মানে? ও কি করে মরতে পারে আমায় রেখে? ও ঠিক আছে, একদম ঠিক আছে। ও আগেও এমন অনেকবার অসুস্থ হয়েছে, কিন্তু প্রতিবার ও সুস্থ হয়ে গিয়েছে। আপনি ঠিক করে চেক আপ করুন, তাড়াতাড়ি চেক আপ করুন, নয়তো দেরি হয়ে যাবে। কোথাও একটা শুনেছিলাম মানুষ মারা গেলে তার প্রিয়জন তাকে হারিয়ে ফেলার জন্য কাঁদেন না, বরং তাকে একা ফেলে যাওয়ার দুঃখে কাঁদে। সে একা থাকবে কি করে? তাকে ভালোবাসবে কে? স্বার্থপর শোনাচ্ছে নিশ্চয়ই, কিন্তু আমরা যে একে অপরের সাথে থাকি ভালোবাসা, সঙ্গ আর মানসিক শান্তির জন্য, তা কেউ কখনো স্বীকার করে না। কিন্তু নিজাম এটা স্বীকার করা এক চমৎকার স্বার্থান্বেষী নারী। তার বাঁচতে হলে ওয়াহেদকে চায়। ডক্টর উষ্ণ নিঃশ্বাস ফেললেন এহেন বিলাপে। নিরুত্তর কামরা থেকে বের হতে হতে বললেন, মিস্টার তপবন শিকদার, আমার সাথে আসুন। তপবন নড়ে চড়ে উঠল। ফাঁকা একটা ঢোক গিলে ডক্টরের পথ অনুসরণ করে বাইরে আসতেই ডক্টর বললেন, উনি মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত আর ক্লান্ত ছিলেন। এতটাই বিধ্বস্ত ছিলেন যে ওনার শরীরে ধীরে ধীরে ওনার সঙ্গে ছেড়ে দিয়েছে। হার্ট অ্যাটাক হওয়া অনেক আগেই সিম্পল দেখা যায়। আই এম শিওর ওনারও দেখা গিয়েছিল, কিন্তু উনি উপেক্ষা করেছেন কিংবা লুকিয়ে গিয়েছেন। স্বাভাবিক মৃত্যু নাকি ইচ্ছাকৃত মৃত্যু? আরও একটা শঙ্কা তপবনকে স্তব্ধ করে দিল। এই মৃত্যুর জন্য কি তবে কে দায়ী? প্রশ্নটা জাগতেই তার বুক কেঁপে উঠল, কণ্ঠনালী আটকে গেল। হয়তো এই কণ্ঠ দিয়ে আর কখনোই এই শঙ্কা নিঃসৃত হবে না। সমীরণ একটু একটু করে ভারী হতে লাগলো অপরাধবোধ আর প্রিয়জনের বিলাপে। নিজাম উদ্ভ্রান্তের মতো শুধু হাত পা ছুটছে। ক্ষমতা আর অঢেল টাকা থাকতেও সে আজ তার ওয়াহেদকে নিজের কাছে আটকে রাখতে পারছে না, সেই শোকে বিলাপ করছে। ডেথ সার্টিফিকেট সহ ভোর 5টায় লাশ হস্তান্তর করা হলো পরিবারের লোকদের কাছে। ভোরের আলো ফোটার আগে নিজামের অহংকার জৌলুসে গড়া দোতলা ডুপ্লেক্স বাড়িটি শোকের মাতম আর পরিবার প্রিয়জন শুভাকাঙ্ক্ষীতে আড়ম্বরপূর্ণ হয়ে উঠল। লাশের শেষকৃত্য সম্পন্ন করতে ছুটাছুটি করতে থাকা তপবনের গতিরোধ হলো সদ্য ঘুম থেকে ওঠা নিহামের নিষ্পাপ ঘুম জড়ানো মুখটি দেখে। নাইট স্যুট পরে কাজের লোকের সাথে অবোধ শিশুর ন্যায় নিচে নেমে আসলো নিহাম। ঘর জুড়ে হঠাৎ এত মানুষের সমাগম দেখে সে তপবনকে জিজ্ঞাসা করলো, বাড়িতে এত মানুষ কেন? ভাইজান, মাম্মা, পাপা কোথায়? তপবনের মাঝে শক্তি আর সাহস একটাও ছিল না। ওই ছোট শিশুকে এটা বলতে যে তার প্রিয় এবং সুরক্ষিত আশ্রয়স্থল তার পাপা আর নেই। সে নিহামের হাত ধরে উঠোনে আঙিনায় এসে দাঁড়ালো, ঠিক যেখানে ওয়াহেদের খাটিয়া রাখা। নিহাম সহসা অবাক পানে ঘাড় ঘুরিয়ে চাইল তপবনের দিকে। আধুনিকতার সকল রকমের ফ্যাসিলিটির সাথে বড় হওয়া 10 বছরের ছেলেটি জানতো এই দৃশ্য কারো জীবনের শেষ অধ্যায়, তবুও সে বিশ্বাস করতে পারল না। এটা নিশ্চয়ই মজা না। তবে কেন সবাই বাবাকে ভাবে খাটে শুয়ে রেখেছে সাদা কাপড়ে মুড়িয়ে? সে অস্ফুট স্বরে বলল, ভাইজান, পাপা এভাবে শুয়ে আছে কেন? তাকে এভাবে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে কেন? অদূরে নিজামকে 4-5 জন আঁকড়ে ধরে আছে। সে কিছুক্ষণ পর পর অজ্ঞান হয়ে। তপবন রক্তিম নেত্রে হাঁটু গেড়ে বসলো নিহামের সামনে। কঠিন হলেও তাকে বলতে হলো, তোমার পাপা রাতে হার্ট অ্যাটাক করেছে নিহাম, সে আর নেই আমাদের মাঝে। তপবন দম ফেললো, আবারও বলল, তোমার পাপা মারা গিয়েছেন। পাপা মারা গিয়েছে? নিজ মনে প্রশ্ন করে বসলো নিহাম, কিন্তু প্রশ্নটির জবাবে চোখের সামনে ভেসে উঠল অবিশ্বাস্য কঠিন দৃশ্য। বাবাকে মাটির নিচে রেখে সে একা ছাতাহীন দাঁড়িয়ে আছে ঘন বর্ষার মাঝে। একা, একদম একা। কাঁধে বাবার হাত নেই, মাথার উপর বাবার ছায়া নেই, অথচ সম্মুখে ধেয়ে আসছে অজস্র বিপদ। কিন্তু বাবা নেই, কোথাও নেই। মাকে ভয় পেলে সে কার বুকে লুকাবে? নিহাম বাবার খাটিয়া ধরে বসলো। কিয়ৎকাল এক দৃষ্টিতে দেখলো বদ্ধ নেত্রে শুয়ে থাকা প্রিয় মুখটি। দেখতে দেখতে সে হঠাৎ করে শব্দ করে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল। অবুঝের ন্যায় ডাকলো, পাপা, পাপা, সবাই কি বলছে তুমি নাকি মারা গিয়েছ? এটা কি করে হতে পারে পাপা? তুমি তো বলেছিলে তুমি আমাকে সবসময় মায়ের আঘাত থেকে বাঁচাবে, কখনো মায়ের কাছে একা ফেলে কোথাও যাবে না।
তবে আমায় একা ফেলে চলে যাচ্ছ কেন? পাপা প্লিজ বলো তুমি ঠিক আছো? পাপা পাপা। নিহাম হাউমাউ করে কাছে সবার দিকে তাকাচ্ছে, অনুনয় করে মানুষদেরকে বলছে, আন্টি আঙ্কেল পাপাকে বলুন না একটু উঠতে। আমি পাপাকে ছাড়া থাকতে পারি না, আমার খুব ভয় করে। নির্জনা বেগম বোনকে ছেড়ে চোখ মুছতে মুছতে এসে নিহামকে বুকে জড়িয়ে নিল। রোজও তাকে আগলে নিল, কিন্তু এই সবের মাঝে তপবন একটিবারের জন্য নিজের ছেলে আর স্ত্রীকে দেখতে পেল না। তপবনে টনক নড়ে। জানাজা অনুষ্ঠিত হবে জোহরের নামাজের পর। সে আচানক সব ছেড়ে ছুড়ে ছুটে বেরিয়ে গেল গেট থেকে। 15 মিনিটের ড্রাইভিং শেষে সে হন্তদন্ত হয়ে নিজের ঘরে ঢুকলো। থমকালো ঘরের এক কোনায় মেঝেতে হাত পা ছেড়ে চুপটি করে বসে থাকা মেয়েটিকে দেখে। তানশান চোখ তুলে তাকায়। বাবাকে দেখতেই তার চোখে মুখে প্রাণ ফিরল। সে হাসফাস করে বলল, বাবা মিমি অদ্ভুত আচরণ করছে সেই থেকে, আর না কথা বলছে না নড়াচড়া করছে। তপবন দ্রুত এগিয়ে গেল মেয়েটির কাছে। যেতে যেতে ছেলেকে বলল, আব্বু তৈরি হই নাও, ওই বাড়িতে যেতে হবে তোমায়। কিন্তু মিমি। আমি দেখছি, তুমি তৈরি হই নাও। তানশান নীরবে ঘরে চলে গেল। তপবন হাঁটু গেড়ে বসে মেয়েটির সামনে গালে হাত রেখে নম্র স্বরে ডাকলো। রূপকথা। চোখের পানি শুকিয়ে গেল। ঘন পল্লব একে অপরের সাথে মিশে থেকে জানান দিচ্ছে নোনা জলের উপস্থিতি। রূপকথা চোখ তুলে তাকায়। চোখের সাদা অংশে লালচে আভা। অতি ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করলো, আমরা কি খুনি তানশানের পাপা? তপবন ভীষণ ভাবে মেজাজ হারালো। থমথমে মুখে বলল, তুমি কোনোভাবে এই ধরনের কথা বলে নিজেকে আর নিজের মাঝে প্রাণদের কষ্ট দিতে পারো না রূপকথা। যেখানে তুমি জানো এখানে তোমার কিংবা তোমার পরিবারের কোনো দোষ নেই, তবে কোন জ্ঞানে এই কথাটা বললে? রূপকথা চেপে রাখা মুখশ্রী ঠিকরে আর্তনাদ বেরিয়ে আসলো। আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি তানশানের পাপা, অনেক ঘৃণা করেছি। সেটা তার কর্মফলের প্রতিক্রিয়া ছিল। যে কেউ এমন প্রতিক্রিয়া দেখত, এমনকি আমিও দেখেছি। যে শুনেছে সেই এমন প্রতিক্রিয়া দেখিয়েছে, তার মানে কি তারা সবাই খুনি? বোকামি ছাড়ো আর নিজেকে মানসিক চাপ না দিয়ে আমার সাথে চলো। রূপকথা কাঁদতে কাঁদতে না বোধক মাথা নাড়ল। আমি যাব না, আমি কোন মুখে তার সামনে দাঁড়াবো? তপবন ক্রন্দনরত মেয়েটিকে বুকে আগলে নিল। নম্র স্বরে বলল, যা হয়েছে তা হয়ে গেছে রূপকথা। এটা একটা সাধারণ মৃত্যু ছিল, তাকে কোনো দাবি ছাড়া পৃথিবী থেকে বিদায় নিতে দাও। তপবন রূপকথাকে সেভাবেই শুধু একটা বড় শাল জড়িয়ে বাইরে নিয়ে আসলো। তখনই মনে পড়ল গতকাল ওয়াহেদের দিয়ে যাওয়া সেই আমানতের কথা। সে রূপকথাকে সোফায় বসিয়ে দিয়ে আবারও ঘরে গেল। কৌতূহলী হয়ে খামটা খুলতে তার বদন মিয়ে গেল একটা দলিল, যেখানে ওয়াহেদের নিজের ইনকামে কেনা কিছু জায়গা, যেটা রূপকথা সুক্তরা নীলিমার নামে করে দেওয়া হয়েছে। বারবার কৈফিয়ত দেওয়া হয়েছে ওটা সম্পূর্ণ সে নিজে কষ্ট করে আয় করেছে, সেই টাকায় কেনা। সেখানে আরও 4টা চিঠি আর 3টা সোনার চেন ছিল। সহসা টুক করে এক ফোঁটা জল পড়ল ছোট্ট কাগজটার উপর। আমার অনাগত নানু ভাইদের জন্য আর তানশানের জন্য। জানা নেই তাদের কখনো কোনো কিছু দেওয়ার সুযোগ সৃষ্টিকর্তা আমায় দেবে কিনা, কিন্তু নানু ভাইয়ের দোয়া আর ভালোবাসা সবসময় তাদের জন্য থাকবে। তপবন এলোমেলো দৃষ্টি ফেলে উপচে পড়া আবেগকে সামলায়, কিন্তু অশ্রু আর অপরাধ বোধ আজ দুটোই ছন্নছাড়া। নীলিমা রোজকার নেয় দরজা খুলতে আজ আর ঘৃণ্য মুখটি দেখতে পেল না। স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসলো অন্তঃস্থল থেকে, কিন্তু কোথাও অন্তঃস্থল বিচলিত ছিল। গতকাল লোকটা একটু বেশি নরম ছিল। অনবরত ফোনের আওয়াজ শুনে সে রিসিভার তুলে কানে ঠেকালো। অপর প্রান্ত থেকে ভেসে আসলো ভারী এক কণ্ঠ, আম্মা। ও তপুবন, আপনি? নাম্বার চিনিনি আমি। এটা অন্য নাম্বার আম্মা। পরপরই বলল, আম্মা 5 মিনিট পর আমার গাড়ি যাবে আপনাদের কাছে। জরুরি ভিত্তিতে একটু খুলনা চলে আসুন সুক্তরাকে নিয়ে। নীলিমা হকচকালো তার কথার ধারণে। বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে তপুবন? আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? রূপকথা ঠিক আছে তো? নানু ভাইয়েরা ঠিক আছে? চিঠিগুলো হাতে তপবন উষ্ণ নিঃশ্বাস ফেলল। ভূমিকা না করে বলল, রূপকথা ঠিক আছে আম্মা, কিন্তু ওয়াহিদ খালু সে রাতে 12:30 নাগাদ হার্ট অ্যাটাক করেন। দুর্ভাগ্যবশত ডাক্তার কিছু করতে পারেনি। নীলিমা থমকে গেল। কর্ণকুহরে প্রবেশ করা সদ্য কথাটির অর্থ মস্তিষ্ক ধারণই করতে পারল না। হতবাক হয়ে বলল, আপনি কি বলছেন তপুবন? ডক্টর কিছু করতে পারেনি মানে? খালু জানা নেই আম্মা। নীলিমার পায়ের তলা জমিন খিচে গেল। সে ওই মানুষটিকে ঘৃণা করে, কিন্তু এই মানুষটির কোনো প্রকার করুণ পরিণতি আজও মানতে পারে না। অপর প্রান্ত একদম নিঃশব্দ নিস্তেজ হয়ে যেতেই তপবন ডাকলো, আম্মা, আম্মা শুনতে পাচ্ছেন? চোখের সামনে সবটাই কেমন ধূসর হয়ে আসলো। নীলিমা দরজার খুঁটি আঁকড়ে ধরে নিজেকে সামলায়। খালি পেট উগড়ে আসতে সে ধপ করে মেঝেতে বসে পড়ল। বহু কষ্টে উচ্চারণ করলো, শুনছি। জোহরের নামাজ পর জানাজা অনুষ্ঠিত হবে আম্মা, আপনি চলে আসুন।
চোখে মুখে ফুটে ওঠা রক্তিম আভা, ফুলে ফেপে ওঠা পেশি, দাঁতে দাঁত চেপে আঁকড়ে ধরে নীলিমা বলল, আমি কোন মুখে যাব ওখানে? আপনি একজন লড়াকু মা, এটাই আপনার একমাত্র পরিচয়। আপনি সেই মুখে আসবেন, আসতেই হবে, নয়তো কোনোদিন আফসোস আপনাকেও শেষ করে দিবে। আম্মা, চলে আসুন শীঘ্রই। তপবন ফোন রেখে দিল, কিন্তু নীলিমা তখনও রিসিভার কানে ঠেকিয়ে বসে রইল, যেন আরেকবার ফোন আসবে আর কেউ বলবে এসব মিথ্যা। ওই লোকটা তার স্ত্রী সন্তান নিয়ে ভালো আছে, সুস্থ আছে, কেউ একটু তাকে চিমটি কাটুক আর বলুক। এখনো রাত কাটেনি, সকাল হয়নি, এটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু কোনো প্রতি উত্তর আসলো না। নীলিমার দুঃস্বপ্ন ভাঙলো না, সে আচমকায় হাউমাউ করে কেঁদে উঠল। কেন কাঁদলো সে জানে না, ওই লোকটাকে সে ঘৃণা করে, তবুও কেন সে তার মৃত্যু মানতে পারছে না। চোখের সামনে জীবন্ত হয়ে উঠল সেই একটা পল, যেটা ওই মানুষটার সান্নিধ্যে কাটিয়েছিল আর সৃষ্টিকর্তা শুক্রিয়া করেছিল। অথচ আজ সেই সুখগুলো কতটা যন্ত্রণাই না ফেরত দিচ্ছে। নিজের পোশাক খামচে ধরে নীলিমা কাঁদতে কাঁদতে একটা সময় নিস্তেজ হয়ে গেল, যেন কোনো শ্মশানে সব যাত্রী। অতি ক্ষীণ স্বরে বলে উঠল, আপনি আজ মারা গিয়েছেন, কিন্তু আমি তো সেই 10 বছর আগেই মরে গিয়েছিলাম। আপনি সব সময় শুধু স্বার্থপরতা করে গেলেন, 10 বছর আগেও আর 10 বছর পরেও। নিজেকে তো কাঁধ থেকে সব দুঃখের দায়ভার ঝেড়ে পালিয়ে গেলেন, কিন্তু আমি, জীবন্ত আমিটা আর কতবার মরব এই অসহনীয় দুঃখ বইতে বইতে? ঠিক 12টা 10 মিনিটে নিজামের গেটে একটা গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে দুটো মানুষ ঠিক ওয়াহেদের খাটিয়া বরাবর এসে দাঁড়াতে সকলের উৎসুক দৃষ্টি পড়ল তাদের উপর। নিজামের কান্না আচমকা থেমে যায়, তার থেকেও বিধ্বস্ত এক নারী অবয়ব দেখতেই চিনতে এক মুহূর্ত বিলম্ব করলো না নারীটিকে। সে আচমকায় উন্মত্ত ষাঁড়ের মতো ছুটে এসে নীলিমাকে ধাক্কা দিয়ে 2 হাত দূরে ফেলে দিল ও বজ্র কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই তুই আমার স্বামীকে খুন করেছিস, তুই আমার স্বামী খুনি, তোকে আমি মেরে ফেলবো, তুই আমার সুখ ছিনিয়ে নিয়েছিস। নিজাম আবারও নীলিমার উপর ঝাঁপিয়ে পড়তে গেলেই তপবন ছুটে এসে তাকে দূরে সরিয়ে বজ্রকণ্ঠে বলল, দূরে সরো খালামণি। তপবন দ্রুত গিয়ে নীলিমাকে তুলল। তকদির শিকদার আর দুজন লোক নিজামকে আটকে রাখলো। তার মাঝে যেন 4 জনের শক্তি ভর করেছে, এতটাই ফুঁসছে সে। নীলিমার মাঝে একটু উদ্বেগ দেখা গেল না, সে চুপটি করে আবারও এগিয়ে গেল খাটিয়ার দিকে। হাত বাড়িয়ে মুখের উপর থেকে কাপড় সরিয়ে দিল, অতঃপর খাটিয়ে আঁকড়ে ধরে এক দৃষ্টিতে চেয়ে রইল সুন্দর মুখ পানে। একদম নির্বাক, অভিযোগহীন, রূপকথা ভিড় ঠেলে ভারী দেহ নিয়ে একটু একটু করে এগিয়ে এলো মায়ের কাছে। বোনের হাত ধরে মায়ের পাশে বসতে নীলিমা চোখ তুলে তাকে স্মিত হেসে বলল, তোর আব্বু আবারও স্বার্থপরতা করেছে কথা। সব সময় আমাদের দুঃখে রেখে সে শান্তির খুঁজে পালিয়ে গিয়েছে। দেখ কি শান্তিতে ঘুমিয়ে আছে, আর আমি আজ 10টা বছর যাবৎ একটু ঘুমাতে পারি না। মানুষ এত স্বার্থপর কেন হয় কথা? রূপকথা তীর করে কেঁপে ওঠা ঠোঁট চেপে ধরে মায়ের বুকে আছড়ে পড়ল, কিন্তু শুকতারা একটুও কাঁদল না, শুধু দেখেই গেল। ছোট্ট মনটিতে বাবার জন্য অভিযোগ ছিল নাকি দুঃখ বোঝা গেল না। শেষকৃত্যের সময় হয়ে এলো চোখের পলকে। নিজাম ওই মৃতদেহটি আঁকড়ে ধরে সারা জীবন থাকবে, সে ওয়াহিদকে নিতে দিবে না। কিন্তু জাগতিক নিয়মের কাছে যে তার ভালোবাসার অহংকার উন্মাদনা হেরে গেল। জাগতিক সকল দাবি, অভিযোগ, ভালোবাসা ছিন্ন করে মৃতদেহটিকে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো। 10 বছর বয়সের নিহাম ঠিক তখন চোখের পলকে বড় হয়ে গেল, যখন তার হাতেই তার বাবার কবরের শেষ মাটি দেওয়ানো হলো এবং তপবন তার হাতে একটা চিঠি দিল। বাবার নাম লেখা সেই চিঠিটা খুলতেই ভেসে উঠল বাবার আদর মাখা সেই চিরচেনা কণ্ঠে বলা আব্বু ডাকটি। আব্বু, বাবাকে ছাড়া বড় হতে হবে তোমায়, নিজেকে মায়ের থেকে রক্ষা করতে হবে। কখনোই মায়ের মতো হিংসাত্মক মনোভাব রাখবে না আব্বু। জীবনে কখনো যদি তোমায় পুরো দুনিয়ার সাথে লড়াই করে হলেও কোনো সিদ্ধান্ত নিতে হয়, আর সেটি যদি সঠিক হয়, তবে সাথে সাথে সেই সিদ্ধান্ত নিয়ে নেবে। একজনে সাহসী সুপুরুষ হবে, বাবার মতো কাপুরুষ হবে না। বাবার একটা শেষ ইচ্ছা আছে নিহাম, রাখবে? বাবা রেখে যাওয়ার 3টি আমানত আছে নিহাম, যাদের সাথে বাবা অনেক অন্যায় করেছি। তোমার আরেক মা আর 2 বোন, রূপকথা আর শুকতারা তোমার 2 বোন, আর নীলিমা তোমার আরেক মা। তুমি তাদের সাথে সম্পর্ক রাখবে, খোঁজ রাখবে, ঢাল হবে। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের খেয়াল রাখবে আর সাথে থাকবে। আমি জানি তারা আমায় ঘৃণা করলেও তোমায় কখনোই ঘৃণা করবে না। নীলিমা তোমায় আগলে রাখবে নিজামের থেকে। তুমি তার কাছে যেও আব্বু, বাবার শেষ আবদারটা রেখো প্লিজ। নোনা জলে
ভিজে ওঠা চিঠিটা পড়ে নিহাম পকেটে ঢুকিয়ে রাখলো। তপবন হাত বাড়িয়ে দিল তার দিকে। সে নিরুত্তর তার হাত ধরে এগিয়ে গেল। যেতে যেতে একবার পিছু ফিরে চাইলো মাটির নিচে রেখে যাওয়া বাবার দিকে। ওই তো মানুষের শেষ পরিণতি। তবে কিসের এত অহংকার, কিসের এত বড় বড় স্বপ্ন, কিসের এত ক্ষমতা, টাকার লোভ, কিসের এত দ্বন্দ্ব? বাবার মৃত্যু নিহামকে জীবনের সঠিক মানে বোঝালো নাকি তাকে অনেকটা বড় করে তুললো কেউ বুঝতে পারলো না। কিন্তু কিছু মিনিট গড়াতেই সকলে বুঝলো বাবার মৃত্যু নিহামকে জীবনে সঠিক মানে বুঝিয়ে দিয়ে গিয়েছে। নীলিমা রূপকথা শুকতারাকে নিয়ে নিজামের গেট থেকে বের হতে গেলেই তাকে ডেকে উঠল। শুনছেন? কারোর ডাকে নীলিমা ঘাড় ঘুরিয়ে তাকালো। দৃষ্টিতে আটকালো সাদা পায়জামা পাঞ্জাবি পরা একটা ছোট্ট অবয়ব। নিহাম এগিয়ে আসলো নীলিমার কাছে। কোনো প্রকার দ্বিধা ছাড়া আবদার করে বলল, আমায় আপনাদের সাথে নেবেন? আমার মাম্মা আমায় অনেক মারে, আমি খুব ভয় পাই তাকে। আমায় একা পেলে আবারও মারবে। প্লিজ আমায় আপনাদের সাথে নিয়ে যান। তপবন হতভম্ব হয়ে গেল তার কথায়। সে চিঠিটা খোলেনি, শুধু উপরের নাম দেখে নিহামের হাতে দিয়ে বলেছিল সামলে রাখতে। স্তব্ধ নীলিমা অস্ফুট স্বরে বলল, তুমি কেন আমাদের সাথে যাবে? নিহাম আবারও বলল, আমায় মাম্মা আঘাত করে। পাপা থাকলে পাপা আমায় সেভ করত, কিন্তু এখন পাপা নেই। আমায় সেভ করার মতো আপনি ছাড়া আর কেউ নেই। নীলিমা আরেক দফা চমকালো, তোমায় কে বলেছে আমি তোমায় সেভ করব? পাপা বলেছে। সে বলেছে আপনি কখনো আমায় ঘৃণা করবেন না, সবসময় আমায় রক্ষা করবেন। প্লিজ আমায় সেভ করুন। ওয়াহেদ সত্যি জানতো নীলিমাকে। সে বিশ্বাস করত নীলিমা মাতৃত্বে বলিয়ান এক নারী। সে ঠিক ওই ক্ষমতার অপব্যবহার করলো। সে জানতো নীলিমা কখনোই তার মাতৃত্বকে ছোট হতে দেবে না। রূপকথা শুকতারাকে অবাক করে দিয়ে নীলিমা হাত বাড়িয়ে দিল নিহামের দিকে, বলল, আসতে পারো, কিন্তু আমি এক দরিদ্র মা। আমি তোমায় পুরো পৃথিবী থেকে রক্ষা করতে পারলেও পুরো পৃথিবীর বিলাসিতা তোমায় দিতে পারবো না। পুরো পৃথিবীর সুস্বাদু খাবার জোগাড় করে দেওয়ার সামর্থ্য আমার নেই। এটা বুঝেই তারপর এই হাত ধরবে। কিন্তু নিহাম কোনো বোঝাবুঝিতে গেল না, বরং সাথে সাথে নীলিমার হাত আঁকড়ে ধরল, যেন সে বাবার শেষ ইচ্ছাকে আগলে ধরেছে। সে হাতটা শক্ত করে ধরে বলল, আমি আপনার সাথে যাব। সে অবিশ্বাস দৃশ্যে নির্জনা বেগম, তকদির শিকদার সহ সকলে থমকে গেল। নির্জনা বেগম বলে উঠলেন, এসব কি বলছো নিহাম? নিজাম তোমায় কিছু করবে না, তুমি আমাদের সাথে থাকবে না হয়? নিহাম না বোধক মাথা নাড়ল। আমি ওনার সাথে থাকবো। কিন্তু তুমি ওদের জীবনযাপনে অভ্যস্ত নও নিহাম, আর নিজাম এটা কোনোভাবে বরদাস্ত করবে না। আর সবচেয়ে বড় কথা, তুমি এখন অনেক ছোট, এসব পাকনামো ছাড়ো, তোমায় আমরা দেখে রাখবো। নিহাম তবুও না বোধক মাথা নাড়ল। 10 বছরের বাচ্চাটি আশ্চর্য রকমের দৃঢ়তা নিয়ে বলল, আমি সেখানে থাকবো যেখানে বাবা আমায় থাকতে বলেছে। ওয়াহেদ। তপবন এতক্ষণে নিহামের চিঠিটা পড়ে নিয়েছিল। সে মাকে বলল, তারা আমার পরিবার আম্মা। আমি তাদের সেভাবে আঁকলে রাখবো যেভাবে তারা পৃথিবীর সর্বোচ্চ সুখ পাবে। নিহাম যদি ওনাদের সাথে থাকতে চায় তবে থাকবে, আমি সব ব্যবস্থা করব। নির্জনা বেগম আশ্চর্য হয়ে গেলেন। রাগ ঝেড়ে বললেন, যা ইচ্ছা করো, নিজামকে আমি সামলাতে পারবো না। তপবন তাদের সকলকে নিয়ে বাড়িতে চলে এলো। নিজাম আর তকদির শিকদার আজ নিজামের কাছে থাকবে। দীর্ঘ এক চিঠিতে শুধু অপরাধ বোধ আর ক্ষমার প্রার্থনা ছিল। নীলিমার চোখ আটকে গেল শেষ লাইনগুলোতে। নীলা, আমি জানি তুমি আমায় স্বার্থপর ভাববে, কিন্তু নিহাম আমার অপরাধের ফল হলেও সে নিষ্পাপ। তার কোনো দোষ নেই নীলা, কিন্তু ও এক নিকৃষ্ট মা পেয়েছে। ওর মাও গলায় ছুরি ধরতেও 2 বার ভাববে না। আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। যদি আমার কিছু হয়ে যায় তুমি ওকে আগলে নিও। আমি তোমাদের জীবন সহজ করার জন্য সম্পূর্ণ নিজের পরিশ্রমে কিছু রেখে গিয়েছি, তা তোমার জীবন সহজ করে দেবে। কিন্তু প্লিজ ওকে আগলে নিও, নয়তো ওর মা ওকে কোনোদিন মেরে ফেলবে। খুব আদুরে মুহূর্তে ওয়াহেদ তাকে নীলা বলে ডাকত। নীলিমা চিঠি থেকে চোখ সরিয়ে নিয়ে বারান্দা থেকে অদূরে গেট সংলগ্ন বাগানবিলাস গাছটির পানি চাইল। জীবন ততই রঙহীন যতটা রঙিন ওই বাগানবিলাস ফুল গাছটি। রূপকথার শরীরের উপর অনেক চাপ পড়ে। সে বিছানার পিঠ এলিয়ে দিয়েছে, কোলে শুয়ে আছে ছোট্ট শুকতারা। দুজনার চোখ আটকে আছে হাতে থাকা চিঠি দুটোতে থাকা
আম্মা ডাকটিতে শুক্তারা চোখ বন্ধ করে নিল। বোনের মাথায় হাত বুলাতে বুলাতে রূপকথাও চোখ বুজে নিল। সহসা কার নিশ্চিত হতে লাগলো। আপন মনে প্রশ্ন জাগে, জীবন কেন এত জটিল? নীলিমা তাদের থেকে চোখ সরিয়ে দরজা চাপিয়ে বেরিয়ে আসে। তপবনকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, নিহাম? না চাইতেও তপবনের মুখে ম্লান হাসি ফুটে উঠল। তার প্রশ্নে যেন সদ্য সপে যাওয়া দায়িত্ব পালনে সচেষ্ট এক দায়িত্ববান মা তার কর্তব্য পালন করছে। সে বলল, তানশানের সাথে ঘুমাচ্ছে। ও কিসে পড়ে? 5-এ। কোন স্কুলে? তানশান স্কুলেই। ইংলিশ মিডিয়াম? হুম। ও। নীলিমা গভীর চিন্তায় ডুবে গেল। পরপরই উৎসুক কণ্ঠে বলল, খরচ কত হয়? তপবন তাকে সোফা দেখিয়ে বলল, আসুন এখানে বসে কথা বলি। নীলিমা বসলো। তপবন তার ঠিক অপর প্রান্তে বসে বলল, যত খরচ হোক না কেন সেটা আপনার চিন্তা করতে হবে না। নীলিমা বলল, ও এখন আমার দায়িত্ব। খালুজান ওর নামে মোটা অঙ্কের টাকা ফিক্সড করে রেখে গিয়েছে। আমার কাছে সব কাগজপত্র আছে। ওর খরচের চিন্তা করতে হবে না আপনাকে। আপনি শুধু বাগেরহাট থেকে এখানে আসুন। শুক্তার জন্য এটা খুব ভালো একটা সুযোগ হবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। শহরে থাকা মুখের কথা নয়। আমি আপনার সাথে আছি তো। আমি সব কিছুই করি আমরা পরিবারের জন্য। আর আপনারা আমার পরিবার। নিজেদের কেন আপনারা দূরে সরে রাখেন? যেখানে ছোট্ট একটা জীবন আমাদের সবারই উচিত একসাথে মিলেমিশে হাসি খুশি কাটানো। তপবন থামলো, পুনরায় বলল, আমার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে শিখুন। নয়তো একবার জীবন পিছু হটে গেলে আর ফিরে পাওয়া যাবে না। আফসোসের দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে সন্তানদের জীবনও শেষ হয়ে যাবে। তার থেকে একটু খোলস থেকে বেরিয়ে আসুন প্লিজ। দুঃখ থেকে চোখ সরিয়ে দুনিয়াটাকে দেখুন। আপনার কারণে শুক্তারা জীবনটাও ওই গ্রামে আর ওই দুঃখের মাঝে আটকে আছে। নীলিমা ছলছল নেত্রে তাকালো। চোখে মুখে ভীষণ ক্লান্তি। দুঃখ সইতে সইতে কেটে গেল দীর্ঘ একটি বিদঘুটে দিন। দীর্ঘ দুঃখময় জীবনের অবসান ঘটিয়ে সকলে নিজ নিজ সুখের পথ বেছে নিল। আর নীলিমা বেছে নিল সন্তানদের সুখের পথ। সে শহরে আসতে রাজি হলো। ইমরোজের জ্বর ছিল, তবে এতটাও নয় যে এক ঘুমে টানা 14 ঘন্টা ঘুমাবে। দীর্ঘ 14 ঘন্টা বাদ উঠে ইমরোজ বিছানায় নতশির বসেছিল। হাতের মুঠে এক পাতা ঘুমের ওষুধ, যেটা রান্নাঘর থেকে পেয়েছে। মনে পড়লো ঘুমানোর আগে সৃজা তাকে খুব যত্ন করে ভাত খাইয়ে দিয়েছিল। ঘুমের রহস্য তবে এটাই। কিন্তু রহস্যটা এত তিক্ত যন্ত্রণাময় হবে জানলে সে কখনোই এই রহস্যের উদ্ঘাটন করতো না। বুকটা ভীষণ ব্যথা করছে। কতদিন হলো কারোর হাতে আধর মাখা ভাত খাওয়া হয় না। 10 মিনিট পর পর আদা চা নিয়ে আসে না। কতদিন হলো কেউ তার খুশিতে খুশি হয় না। কতদিন হলো মৌনতার মতো করে তাকে কেউ ভালোবাসে না। নিজের করা আফসোসে ইমরোজ নিজেই চমকে উঠল। সে এলোমেলো দৃষ্টি ফেলে তড়িৎ নিজের ঘর থেকে বেরিয়ে এলো। যেন সে মৌনতা জড়িত সুখময় স্মৃতিদের থেকে পালাতে চাইছে, আফসোস থেকে পালাতে চাইছে। সে গাড়ির চাবি নিয়ে বের হলো। চোখে মুখে চাপা যন্ত্রণার আভার। সৃজাকে খুঁজতে হবে। কি এমন বাধ্যবাধকতা পড়লো যে তাকে ঘুমের ওষুধ খাইয়ে বের হতে হয়েছে তাকে? সন্ধ্যা তখন। সে সদর দরজা থেকে বের হতে দেখলো সৃজা বাড়িতে ঢুকছে। তাকে দেখে হকচকিয়ে গেল সে। ইমরোজ তীক্ষ্ণ নজরে তার আপাদ মস্তক পরখ করলো। কোনো প্রকার ভূমিকা ছাড়াই বলল, কোথায় গিয়েছিলে তুমি? কার কাছে গিয়েছো যে তোমার আমাকে ঘুমের ওষুধ খাওয়াতে হয়েছে? আই সোয়ার সিজা, আগে তোমায় মারবো তারপর তাকে মারবো। আমি তোমার জন্য দুনিয়া ছেড়েছি, এইটুকু তোমায় মাথায় রাখতে হবে। সৃজার মুখ থেকে রং উড়ে যায়, তবে বুক থেকে সাহস নয়। ইমরোজের রাগান্বিত চাহনি উপেক্ষা করে সে এগিয়ে এসে তার গলা জড়িয়ে ধরল। ইমরোজ ভ্রু কুচকে নিল। সৃজা হেসে তার ঠোঁটে আলতো চুম্বন করে বলল, যেখানে আমার ইমরোজের অস্তিত্ব আছে আমি সেখানেই যাই। মানে হেয়ালি করবে না সিরজা। সৃজা তাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে ভীষণ আফসোসের সুরে বলল, ইমরোজ, টানা 2.5 বছর আমি পুরো দুনিয়া উপেক্ষা করে তোমায় ভালোবেসেছি এই দিন দেখার জন্য। তোমার কেন মনে হলো আমি অন্য কারো কাছে যাব, যেখানে আমি বিগত 3 মাস মরিয়া হয়ে ঘুরছিলাম তোমার অস্তিত্ব নিজের মাঝে ধারণ করার জন্য? প্লিজ সিরজা, এত হেয়ালি করো না, আমি কিছুই বুঝতে পারছি না। ইমরোজ অধৈর্য হয়ে বলল। সৃজা হেসে তার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। আর বলবো না কিছু, এসো, এখন আমি তোমায় নিজের চোখটাই সবটা দেখাবো। সে ইমরোজকে কোট প্যান্ট পরিয়ে একদম সাজিয়ে গুজিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। রাত 8টা নাগাদ একটা বিলাসবহুল রেস্তোরাঁয় পৌঁছালো। সেখানে যেতেই ইমরোজ চমকে উঠল। পরিচিত বন্ধু বান্ধব আরো অনেকে সেখানে উপস্থিত। সে অবুঝ কণ্ঠে বলল, এসব হচ্ছে কি সিরজা? সৃজার পরনে ব্ল্যাকলেস ব্লাউজের সাথে শিফনের শাড়ি ছিল। সে ইমরোজের কনুই জড়িয়ে ধরে বলল,
হ্যাপি বার্থডে ইমরোজ অ্যান্ড কংগ্রেচুলেশন। ইমরোজ অবাক হলো নিজের জন্মদিনের কথা শুনে। তার মনেই ছিল না। অবশ্য তার জীবনের গতিবিধি ততটা শিথিল ছিল না, কিন্তু মুহূর্তে তার মনের ভেতর সকল দুশ্চিন্তা ভয় মিলিয়ে গিয়ে সুখ আছড়ে পড়ল। সৃজার এই সারপ্রাইজে সে কতটা খুশি তা চোখে মুখে স্পষ্ট। সে সৃজার পানে চেয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ জান, কিন্তু কংগ্রাচুলেশন কেন? সৃজার চোখে মুখে মৃদু লাজ ফুটে উঠল জবাবটি দিতে। সে ভীষণ উল্লাসের সাথে বলল, ফর বিকামিং এ ফাদার। উপস্থিত সকলে হৈ হৈ করে উঠল। ইমরোজ স্তব্ধ। সত্যি সৃজা, তুমি প্রেগনেন্ট? ওহ মাই গড সৃজা, তুমি আমায় এত বড় সারপ্রাইজ দেবে আমি কল্পনাও করিনি সৃজা। আমি কিভাবে অনুভূতি প্রকাশ করব বুঝতেই পারছি না। ইমরোজ রীতিমতো উল্লাসে কাঁপছে, যেন তার দুঃখের অন্তের সময় এসে গিয়েছে। সৃজা হাসতে হাসতে তার হাত ধরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।